বিপর্যস্ত আকাশ যোগাযোগ। মধ্যপ্রাচ্যের 3 দেশের সাথে সব ফ্লাইট বাতিল। লন্ডন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যয়ের শঙ্কায় দেশের অর্থনীতি। ক্ষতি কাটাতে আরও 1 বছর সময় ও সুযোগ সুবিধা চান ব্যবসায়ীরা। দাবি নতুন প্রণোদনার। সরকারি বরাদ্দের বাসায় না থাকলে ভাড়া কেটে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে 3,308 কোটি টাকার 5 প্রকল্পের অনুমোদন। অবশেষে হাফিজকে নিয়েই বিএনপির কমিটি। সরকার গণতন্ত্র ধ্বংস করছে অভিযোগ ফখরুলের। বিএনপির সবই লোক দেখানো মন্তব্য কাদেরের। প্রকাশ্যে টিকা নিলেন বাইডেন। ফাইজারের অনুমোদন ইইউতেও। ভ্যাকসিনের চালানে হামলার আশঙ্কা। দেশে একদিনের ব্যবধানে কমল মৃত্যু। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিয়ে ক্যারিবীয় সিরিজ আয়োজনের লক্ষ্য বিসিবি। শঙ্কাহীন মমিনুল। ফেডারেশন কাপে রহমতগঞ্জকে 3-0 গোলে হারালো বসুন্ধরাকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে আপাতত আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, এমনটা জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তবে লন্ডন সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবে ঢাকা এয়ারপোর্ট। এদিকে 1 সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 42টি ফ্লাইট স্থগিত হওয়ায় আবারও দুর্ভোগে পড়েছেন বিদেশ গমনিচ্ছুরা। তবে ফ্লাইট চালু হলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও অস্থির এভিয়েশন খাত। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। সেই সব দেশের নিষেধাজ্ঞার কারণে গত 1 সপ্তাহে ঢাকা থেকে অন্তত 42টি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ বিমানসহ আরও কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। হঠাৎ করেই সৌদি, কুয়েত ও ওমান সরকার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রীরা। মঙ্গলবার ঢাকা এয়ারপোর্টে এসে ফিরে গেছেন অনেকে। ওনারা আসে আমাদেরকে জানাইতেছে যে এখানে আমাদের বিমান ক্যান্সেল করা হয়েছে। আমি যে সোজাভাবে যাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফ্লাইট বন্ধের বিষয়টি একেবারেই সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্ত। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠে গেলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদের। বিভিন্ন দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলেও অর্থনীতির স্বার্থে আপাতত তেমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। আমি মনে করি যে আমরা এখনো সম্ভব ঝুঁকিটাকে প্রশমন করে আমাদের বিমান চলাচল ব্যবস্থাটা অব্যাহত রাখতে। গেল মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হলে 2.5 মাস বন্ধ থাকার পর ফের জুনে চালু হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে আবারও বিপর্যস্ত হতে চলেছে সারা বিশ্বের ফ্লাইট চলাচল। এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সাথে খাওয়ার মজা জমবে। মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে আরও অন্তত 1 বছর সময় এবং সুযোগ সুবিধা চান ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যাংক ঋণ পরিশোধ এবং নীতিগত বিষয়ে সহায়তা অব্যাহত না রাখলে আগামীতে বিপর্যয়ের আশঙ্কা থাকছে। এছাড়া করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নতুন প্রণোদনার কথাও বলছেন উদ্যোক্তারা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন শুধু বরাদ্দ দিলেই হবে না, এসএমই ও কৃষির মতো খাতে তা বাস্তবায়নে বিশেষ মনোযোগ দিতে হবে, জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
মহামারী করোনা বিপর্যয়ে গেল ৮ মাসে ক্ষুদ্র মাঝারি কিংবা বড় সব শ্রেণীর ব্যবসায়ীরাই বিপর্যস্ত হয়েছেন। হিসাব বলছে দেশের অন্তত ৮৮% ব্যবসায়ী এই সময়ে ক্ষতিগ্রস্ত। করোনার প্রথম ধাক্কার ঘটনা সারতেই দ্বিতীয় ধাক্কায় সে ক্ষতির পাল্লা আরও ভারী হচ্ছে। সম্প্রতি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাকের খুচরা বিক্রি কমে যাওয়া সহ নজিরবিহীন দরপতন হয়েছে এই খাতে, যা মোকাবেলায় নতুন করে প্রণোদনা এবং পুরনো প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। আগামী দিনে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থেই আবারও প্রণোদনা প্রয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। এখন যেমন আমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ করোনার কারণে যেমন ইউকেতে যেমন অনেক লকডাউন হচ্ছে, ইউরোপের অনেকগুলো দেশ লকডাউনে যাচ্ছে। সরকারের উচিত এখনই বসে একটা পরিকল্পনা নেওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, একটা সহজ শর্তে একটা স্টিমুলাস প্রোগ্রাম ডিজাইন করতে লাগবে, সব স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বয় করে। কবে শিপমেন্ট করবো, কোথা থেকে টাকা আসবে, কিভাবে শ্রমিকদের দিব, এই চিন্তায় আমরা কিন্তু আছি। আমার নতুন অর্ডার তো নেই, বরঞ্চ যেগুলো আছে সেগুলো কিভাবে যাবে, কবে টাকাটা পাবো। তবে করোনার প্রথম ধাক্কায় লাখ কোটি টাকার প্রণোদনা দেয়া হলেও তার প্রকৃত সুফল পায়নি ক্ষুদ্র উদ্যোক্তারা। সে সময় এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে মাত্র 8,000 কোটি। সবচেয়ে কম বিতরণ করা হয় এসএমই ও কৃষি খাতে। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের বাইরে এই দুটি খাতেই সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান। রিপেমেন্ট পিরিয়ড যেটি বা ফার্স্ট ইনস্টলমেন্টের টাইমটি হয়তো আরো কিছুটা 6 মাস বাড়িয়ে দেওয়ার যেতে পারে, সেটি হয়তো সরকার বিবেচনা করতে পারে। এক ধরনের কিন্তু বৈষম্য রয়েছে ইনসেনটিভ দেওয়ার ক্ষেত্রে। ক্ষুদ্র মাঝারি খাত, অপ্রাতিষ্ঠানিক খাত, কৃষি খাত, সেবা খাত, এই জায়গাগুলোতে আগামীতে বেশিভাবে নজর দেওয়া দরকার রয়েছে। 2019 সালের শিল্প খাতের জরিপ বলছে অনু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান জিডিপির প্রায় 5%, আর কর্মসংস্থানের 31.5% এই খাতে। তাই এই শিল্পে বিশেষ মনোযোগের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দকৃত বাসায় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ সেখানে থাকতে না চাইলে তার জন্য বরাদ্দকৃত বাড়ি ভাড়া কেটে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানী এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী অবশ্য গণভবন থেকে নেতৃত্ব দেন একনেক বৈঠকের। এদিন মোট 3,308 কোটি টাকা ব্যয়ের 5টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি 1,245 কোটি টাকা, সংস্থার নিজস্ব 20 কোটি টাকা ও বৈদেশিক উৎস হতে ঋণ নেওয়া হবে 2,042 কোটি টাকা। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউস রেন্ট পাওয়া যায় সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। এই জন্যে বাসাগুলো তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। ফলে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের জন্য 25টি কমিটির কোথাও নেই বিএনপির ভাইস চেয়ারম্যান বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 14 ডিসেম্বর হাফিজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। তাকে বেঁধে দেওয়া 5 দিন সময়ের মধ্যেই নোটিশের জবাব দিয়েছিলেন তিনি। তবে বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে 134 সদস্যের মূল জাতীয় কমিটিতে মেজর হাফিজ এবং শওকত মাহমুদের নাম রাখা হয় তালিকায়। আরও জানাচ্ছেন মানফা রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করতে জাতীয় ও স্টিয়ারিং কমিটির বাইরে আরও 25টি কমিটি গঠন করেছে বিএনপি। এর মধ্যে 15টি বিষয়ভিত্তিক এবং 10টি বিভাগীয়। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন 25টি কমিটি ঘোষণা করেন। আমরা মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের সম্মাননা কমিটি একটি আমরা করেছি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি নামে। আহ্বায়ক হচ্ছেন ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বীরোত্তম। সদস্য সচিব কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা। এর ভেতর কোথাও নাম ছিল না বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন এবং শওকত মাহমুদের নাম। তবে কয়েকটি গণমাধ্যমে বিষয়টি আসার পর 134 সদস্যের জাতীয় কমিটিতে
নাম রাখা হয় হাফিজ উদ্দিন এবং শওকত মাহমুদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা প্রসঙ্গে বলেন, স্বাধীনতার মূল চেতনাকে বর্তমান সরকার ধ্বংস করছে। কোন পরিবেশে কিভাবে আমরা এটাকে পালন করতে সক্ষম হব সেটাও আমরা ঠিক জানি না, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েক বছর ধরে স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়ে, তাকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এই সরকার নিয়ে যাচ্ছে। বিএনপির এই কর্মসূচি থাকবে সারা বছর ব্যাপী। শুধু ঢাকায় নয়, প্রত্যেক সিটি কর্পোরেশন, জেলা সদর এবং উপজেলায় তৃণমূল পর্যন্ত পালন করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো, তবে সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে আন্তরিক বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সিলেট শ্রীমঙ্গল এবং সিলেট হবিগঞ্জ রুটে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি রাজনীতিতে এইসব কারণে নিজেদেরকে অপ্রাসঙ্গিক করে তুলছে। কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি লোক দেখানো কর্মসূচি তারা দিচ্ছেন। সরকার সীমান্ত এলাকা স্থিতিশীলতা রক্ষা উন্নয়নে অত্যন্ত আন্তরিক। 1991 থেকে 2000 সাল নির্মোহ গণতন্ত্রের যুগে ছিল বাংলাদেশ। এরপর থেকে গণতন্ত্র অবস্থান হারাতে বসেছে, এমন মন্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের প্রধান অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জিয়া রহমান বাদে বঙ্গবন্ধুর নির্দেশ বাস্তবায়ন সম্ভব হতো না। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। লেফটেন্যান্ট ইব্রাহিম তখন পাকিস্তান সেনাবাহিনীর আনকোরা এক তরুণ অফিসার। তার সেনা জীবনের প্রথম যুদ্ধই মুক্তিযুদ্ধ। ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ, আখাউড়া জংশন, সীমান্তের ওপারে ত্রিপুরার রাজধানী আগরতলা। সি কোম্পানির দলনেতা ইব্রাহিম সহযোদ্ধাদের নিয়ে তুমুল এক যুদ্ধে অংশ নেন। 1971 সালের 4 ডিসেম্বর ভোরের আলো ফোটার আগেই মুক্ত হয় আখাউড়া। যে বঙ্গবন্ধু এবং 1971-এর আওয়ামী লীগ ব্যতীত মুক্তিযুদ্ধের কোনো গল্প আলোচনা অকাম্য, অবাস্তব। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ইনহেরেন্ট একটা বৈরিতা পোষণ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে, তারা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রণাঙ্গনে যারা ছিল বৈরী হয়ে গেছে। যে রাজনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ভূমিকা, এখানে কম্প্রোমাইজের জায়গা নেই। সেনাবাহিনীতে থেকেও স্বাধীন বাংলাদেশে 90-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রেখেছেন। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামটা আমরা দেখেছি। ওই জন্য 10 বছর সময়কে আমি বলবো পুণ্যবান সময়, নির্মোহ সময়, নির্দোষ সময়, ইনোসেন্ট টাইম। দ্বিতীয়বার যখন বিএনপি আসলো, সেই নির্মোহতা, সেই ইনোসেন্স বা নির্দোষতা ছিল না। 96 থেকে 2001-এর জুলাই পর্যন্ত আওয়ামী লীগ যে নির্মোহ দৃষ্টিতে যে ইনোসেন্স নিয়ে শাসনটা করেছে, সেটা তারা 2009 থেকে আর করতে পারে নাই। মিথ্যা, দুর্নীতি আর অর্থের দাপটকে মানুষের কল্যাণে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে আমূল পরিবর্তন এবং তুমুল সংস্কার প্রয়োজন মনে করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম। টাকা ছাড়া রাজনীতি হবে না, টাকা বানানোর জন্যই রাজনীতি করতে হবে। মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করতে হবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে হবে। নীতি বলে কোনো জিনিস রাজনীতিতে প্রযোজ্য নয়, দুর্নীতিটাই প্রযোজ্য। এর জন্য এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার বেশি দায়ী, অন্যেরা কম দায়ী, কিন্তু দায়ী। স্বাধীনতার সুফলে দেশ এগিয়েছে স্বীকার করেন সৈয়দ ইব্রাহিম। আফসোস রেখে বলেন, এর চেয়েও আরো বহুদূর এগোবে দেশ। এমন স্বপ্নে বিভোর থেকেই ভয়কে জয় করে যুদ্ধ জিতেছিলেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশের আইন ক্ষমতাসীনদের ইচ্ছে মতো চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি সাধারণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 2019 সালে ডাকসুতে হামলার ঘটনার 1 বছরে বিচার না হওয়ায় রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। দেশের বিভিন্ন ঘটনায় বিচার না হওয়াকে উল্লেখ করে নূর বলেন, বর্তমান সরকার ব্যবস্থাই এর জন্য দায়ী। দেশের বিশিষ্ট 42 জন নাগরিকদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ, তার সাথে একমত প্রকাশ করেন নূর। এ সময় সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে রাজু ভাস্কর্য টিএসসি এলাকায় কালো পতাকা মিছিল করে তারা। দুর্বৃত্ত আওয়ামী লীগ ক্ষমতায়
গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে। সামনে যেন সেই সুযোগ না ঘটে। 42 নাগরিক যে পদক্ষেপ নিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, এটি দেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকদের কথা, এদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের ভাষা। করোনার নতুন রূপ নিয়ে দেশে দেশে বাড়ছে ভ্রমণ সতর্কতা। ব্রিটেন ছাড়াও বিশ্বের আরও 5 দেশে ছড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। এছাড়া ফাইজার ভ্যাকসিন এবার ছাড়পত্র পেল ইউরোপীয় কমিশনের কাছ থেকে। আর সোমবার আনুষ্ঠানিকভাবে মডার্নার টিকাদান কর্মসূচির দিনই প্রকাশ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন গ্রহণ করেন জো বাইডেন। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ফিকে হচ্ছে বড়দিনের উৎসব। দেশটির সঙ্গে সীমান্ত ও ফ্লাইট বন্ধ করে দিয়েছে অন্তত 40টি দেশ। ফলে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রিটেন। এমনকি খাদ্য সংকটের আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেন ছাড়াও বিশ্বের আরও 5 দেশে ছড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। তবে নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের মহারাষ্ট্রে এই নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধও করে দিয়েছে ভারত। এছাড়া সৌদি আরব, কুয়েত এবং ওমান সকল আন্তর্জাতিক ফ্লাইট 1 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। এদিকে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা খাতকে ঘুরে দাঁড়াতে মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে $900 বিলিয়ন কোভিড রিলিফ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সোমবার থেকে দ্বিতীয় অনুমোদিত ভ্যাকসিন হিসেবে মডার্না টিকাদান কর্মসূচি শুরু হয়েছে মার্কিন চিকিৎসা কেন্দ্রগুলোতে। একই দিনে ক্যামেরার সামনে প্রকাশ্যে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটির প্রথম ডোজ নিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজারের টিকাকে সোমবার ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দেওয়ার পর ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে এলো চূড়ান্ত ছাড়পত্র। সোমবার এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিনটি হাতে পেয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে প্রায় 10 লাখ মানুষের শরীরে প্রয়োগের পর এবার নিজেদের টিকাকে করোনা মোকাবেলায় নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে চীন। নাহিদ সিহান, নিউজ 24। দেশে করোনায় আরও 17 জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মোট 7,329 জন মারা গেছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 15,452টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 15,145টি। নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,318 জন। এখন পর্যন্ত 5,03,501 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,235 জন। এখন পর্যন্ত সুস্থ 4,41,929 জন। শনাক্ত বিবেচনায় গত 24 ঘন্টায় প্রতি 100 নমুনায় 8.70% এবং এ পর্যন্ত 16.21% শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনার প্রতি 100 জনের সুস্থ হয়েছেন 87.77% এবং মারা গেছেন 1.46%। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় নিয়ে আসা। তবে গ্রামে এখনো সামাজিক বৈষম্য প্রকট যা দূর করতে কাজ করছে সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিভিক এঙ্গেজমেন্ট অ্যালায়েন্স কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, দারিদ্র্য দূর করতে সরকারের বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। নেদারল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইকো কনসোর্টিয়াম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। সাথে খাওয়ার মজা জমবে। 3600 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে গ্রেফতারে কাজ শুরু করেছে ইন্টারপোল। তার বিরুদ্ধে চলা তদন্ত অব্যাহত রেখেছে দুদক। মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন দুদকের আইনজীবী।
এই বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৯ নভেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দিয়ে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেফতারে পদক্ষেপ বিষয় লিখিতভাবে দুদক চেয়ারম্যান সহ বিবাদীদের জানাতে বলেন। যারা অর্থ পাচারের সঙ্গে সংযুক্ত, করাপশনের সঙ্গে, সেসব দ্বৈত নাগরিক, দ্বৈত পাসপোর্ট হোল্ডারদের ব্যাপারে রিপোর্ট চেয়েছে, একটা তালিকা চেয়েছে, এবং সে তালিকাটি চেয়েছে স্পেশাল পুলিশ সুপার ইমিগ্রেশন মালিবাগ ঢাকার কাছ থেকে। ভুল বুঝাবুঝি কেন হলো? না, এটা ভুল বুঝাবুঝি কিছুই হয়নি, এটা শব্দ চয়নে হয়তো বা ভুল হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে দুদকের মামলায় এমপি পাপলের স্ত্রী ও মেয়েকে আগামী 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে আদেশ দেন। এর আগে গত 28 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। পাপুল কুয়েতে গ্রেফতার হওয়ার পর গত 11 নভেম্বর তিনি সহ তার স্ত্রী এমপি সেলিনা, শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। শহীদুল্লাহ ইসলাম পাপুল এমপি স্ত্রী, সেলিনা ইসলাম এমপি এবং তার মেয়ে ওয়াফা ইসলাম গত 10 ডিসেম্বর ওনারা হাইকোর্ট থেকে একটা ডাইরেকশন নিয়েছিলেন 10 দিনের মধ্যেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য। সেক্ষেত্রে ওনারা ওখানে 20 তারিখ আবেদনও করেছিলেন, কিন্তু কোর্ট ইতিমধ্যে ভ্যাকেশন কোর্ট চলতেছে, এটা কারেকশন করে দেওয়া হয়েছে এবং কয়েকটা দিন সময় দিয়ে 28 ডিসেম্বরের মধ্যে সারেন্ডার করতে বলছে। মোহাম্মদপুর বসিলায় গার্ডেন সিটিতে হট অ্যান্ড ক্রিস্প বেভারেজকে 33 ধারায় 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। লেবেলবিহীন ঘি, মেয়াদ উত্তীর্ণ সবজি, বাসি মিষ্টি, ময়লাযুক্ত ডালডা, পোড়া তেল ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট। দুপুরে মোবাইল কোর্টটি পরিচালনা করেন প্রসিকিউটিং অফিসার মিজানুর রহমান শিকদার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। ড্রাইভিং স্কুলের আড়ালে চলা দালাল চক্রের সক্রিয় 6 সদস্যকে আটক করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মেয়াদে দেয়া হয়েছে সাজা। দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে ড্রাইভিং স্কুলগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত মনিটরিং বাড়ানোর কথা জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান। দেখুন আলী তালুকদারের প্রতিবেদন। রাজধানী মিরপুরের বিআরটিএ কার্যালয়। প্রতিদিন এখানে সেবা নিতে আসেন শত শত যানবাহন চালক, যাদের কেন্দ্র করে গড়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। দালাল চক্র নিয়ে বিআরটিএ নিয়মিত অভিযান পরিচালনা করলেও থামানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। কৌশলে ড্রাইভিং স্কুলের আড়ালে চলে তাদের দালালি কর্মকাণ্ড, যার সন্ধানে মঙ্গলবার সকালে মাঠে নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গোপন ক্যামেরায় ধরা পড়ে মামা ড্রাইভিং স্কুলের আড়ালে চলা দালালি বাণিজ্য। প্রতিষ্ঠানটিতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চালানো হয় অভিযান। জব্দ করা হয় অসংখ্য যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র। আটক করা হয় প্রতিষ্ঠানটির মালিকসহ দালাল চক্রের 6 সদস্যকে। তারা এইসব নিয়মিত তোয়াক্কা না করে মানুষকে বিভিন্নভাবে হয়রানির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য কাগজপত্র নেয়। কেন ঠেকানো যাচ্ছে না দালাল চক্র? অভিনব কায়দায় ড্রাইভিং স্কুলের আড়ালে অবৈধ এইসব কর্মকাণ্ড বন্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বিআরটিএ চেয়ারম্যান। সবাই দালালিতে ওখানে ইনভলভ হয়ে যায়, এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আমরা ওই স্কুলকে তাদের অনুমোদন বাতিল করতে আমরা বাধ্য হব। দালালদের দৌরাত্ম্য যাতে হ্রাসে বা বন্ধে আমাদের এই সকল সার্কেল অফিসগুলোকে আমরা সিসিটিভির আওতায় এনে সার্ভিলেন্স আওতায় আনছি। দালালদের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক হবার কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে কক্সবাজার মহেশখালীতে ইউনিয়ন ব্যাংকের মাতারবাড়ি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি মাতারবাড়ি উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক চৌধুরী রুহুল সহ আরো অনেকে। এ সময় ব্যাংকের কল্যাণ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে দুর্ঘটনার পর দিনাজপুরের সাথে বন্ধ হয়ে পড়া সারা দেশের ট্রেন চলাচল রাতে চালু হয়েছে। মঙ্গলবার মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে এক গেটকিপার নিহতের কয়েক ঘন্টা পর দিনাজপুরের ফুলবাড়িতে একই স্থানে লাইনচ্যুত হয় খুলনাগামী রূপসা এক্সপ্রেস। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, ট্রেনটি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলবাড়ি স্টেশনের আগে রেল ক্রসিং এ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এ সময় একটি বগি লাইনচ্যুত হয়ে রাতের দুর্ঘটনা কবলিত ট্রাকে ধাক্কা দেয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবারে খেলার খবর। ইনজুরি কাটিয়ে 1 মাসের মধ্যেই অনুশীলনে ফিরছেন মমিনুল হক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপরীতে লড়াইটা মোটেও সহজ হবে না, এমনটাই বলছেন মমিনুল। এদিকে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সিরিজ আয়োজনের লক্ষ্য বিসিবির। আরিফুল ইসলামের রিপোর্ট। করোনাকালের ধাক্কা সামলে জানুয়ারিতে বাংলার মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও বঙ্গবন্ধু টি-20 কাপের পর নেই খেলোয়াড়দের ব্যস্ততা। বিসিবি কর্তাদের আসা যাওয়ার মাঝে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক হোম অফ ক্রিকেটে। আঙুলের চোট শঙ্কা জাগিয়েছিল টেস্ট অধিনায়ক থাকছেন কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। দুবাইয়ে অপারেশনের পর অবস্থা উন্নতির পথে, আপাতত ব্যাট হাতে না উঠলেও জানিয়ে রাখলেন ফিরছেন প্রস্তুতি ম্যাচে। রিহ্যাব আপনার রিহ্যাব চলছে, আল্লাহর রহমতে ভালো হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো, হয়তো আপনার 1 মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। করোনাকালে বায়োবাবলের অধীনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপরীতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সিরিজে কোনো সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা, তবে বায়োবাবলে থেকে টেস্ট খেলার অভিজ্ঞতায় ওরা এগিয়ে, আর প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেয়ার প্রশ্নই আসে না। আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। এটাই করোনাকালে 2 ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। এবার শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সিরিজ সম্পন্ন করার লক্ষ্য ক্রিকেট বোর্ডের। সব ধরনের সিকিউরিটি চিন্তা করতে হবে, কিন্তু আমাদের এক্সাইটমেন্টে এমন কিছু করা উচিত হবে না যেটাতে মাঝপথে টুর্নামেন্টটা বন্ধ হয়ে যায়। তাহলে এরা যদি একবার বন্ধ হয় তাহলে হয়তো পরে আমরা অন্য কাউকে আসলে দেশে নিয়ে আসতে পারবো না। আরিফুল ইসলাম, নিউজ 24। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল বসুন্ধরা কিংস। শুরু থেকে আক্রমণাত্মক খেলে বসুন্ধরা, মাত্র 54 সেকেন্ডের সুযোগ পায় বসুন্ধরা। যদিও গোল করতে ব্যর্থ হয় রহমতগঞ্জ গোলরক্ষক লিটনের সেফে। জনাথন কয়েকবার চেষ্টা নিলেও সফলতা আসেনি। করোনাকালে 9 মাস পর মাঠে ফিরল ফুটবল। অবশেষে 42 মিনিটে বসুন্ধরা হয়ে প্রথম গোল করেন রাহুল বাসারা। এরপর গোলের দেখা পাওয়া যায়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে নেমে আবারও রহমতগঞ্জকে চেপে ধরে বসুন্ধরা কিংস। 53 মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে কোনো ভুল না করে তা গোলে পরিণত করেন রবসন। এরপর মরিয়া হওয়া রহমতগঞ্জ আত্মঘাতী গোলে এগিয়ে দেয় বসুন্ধরাকে। ডিফেন্ডার আলী নাসেরের হেডে সেভ করতে গিয়ে বল জালে জড়ায় বসুন্ধরার হয়ে। ফলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দুর্দান্ত গোল। শেষ খবর রাতের সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনার ঢাকায় ফের বিপর্যস্ত আকাশ যোগাযোগ। মধ্যপ্রাচ্যের 3 দেশের সাথে সব ফ্লাইট বাতিল। লন্ডন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যয়ের শঙ্কায় দেশের অর্থনীতি ক্ষতি কাটাতে আরও 1 বছর সময় ও সুযোগ সুবিধা চান ব্যবসায়ীরা। দাবি নতুন প্রণোদনারও। সরকারি বরাদ্দের বাসায় না থাকলে ভাড়া কেটে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে 3,308 কোটি টাকার 5 প্রকল্পের অনুমোদন। অবশেষে হাফিজকে নিয়েই বিএনপির কমিটি সরকার গণতন্ত্র ধ্বংস করছে অভিযোগ ফখরুলের। বিএনপির সবই লোক দেখানো মন্তব্য কাদেরের। প্রকাশ্যে টিকা নিলেন বাইডেন। ফাইজারের অনুমোদন। ইইউতেও ভ্যাকসিনের চালানে হামলার আশঙ্কা। দেশে একদিনের ব্যবধানে কমল মৃত্যু। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিয়ে ক্যারিবীয় সিরিজ আয়োজনের লক্ষ্য বিসিবির। সংখ্যাহীন মমিনুল। ফেডারেশন কাপে রহমতগঞ্জকে 3-0 গোলে হারালো বসুন্ধরা কিংস।
এই ছিল রাত 10টার সংবাদ আয়োজন। আর জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকায় ধন্যবাদ।